ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, চলো আজকে আমরা আলোচনা করছি জ্যামিতিক বা জিওমেট্রিক ধারণা নিয়ে। যে সকল বিষয়গুলো আমরা না জানলে গণিতে কোনো দিনে 100 পাওয়া যায় না, এই ধারণাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে পাটিগণিত অথবা জ্যামিতি অথবা পরিমিতি ত্রিকোণমিতি করতে গেলে আমাদের কিন্তু সমস্যা হবে। এই জন্য চলো জ্যামিতিক ধারণা নিয়ে আমি একবারে ইন ডিটেলসে আলোচনা করছি। দেখো, প্রথমে লিখেছি জ্যামিতি বা জিওমেট্রি। জ্যামিতি ব্যাপারটা কি? জ্যামিতি বর্গজ জফলা আকার, জ্যা মানে পৃথিবী বা ভূমি বা জমি, এবং মিতি মানে হচ্ছে মাপ, অর্থাৎ জিও ইকুয়াল টু আর্থ। জিও মানে আর্থ পৃথিবী, ম্যাট্রি মানে হচ্ছে টু মেজার। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করে আমরা কোনো বস্তুর আকার আয়তন বা উহার অঙ্কনাদি সম্পর্কে জানতে পারি তাহাকে জ্যামিতি বলে। আমরা যেমন বলি ভূগোল কাকে বলে, সেই রকম আর কি জ্যামিতি কাকে ধারণা। প্রথমে এরপরে দেখে নাও, এরপরে কি দিয়েছি? বস্তু কাকে বলে? বস্তু হলো এমন জিনিস যার বাস্তব অস্তিত্ব আছে, যার এবং যাকে ইচ্ছা করলে স্পর্শ করা যায় বা ছোঁয়া যায়, তাকে বলা হয় বস্তু। এরপরে দেখে নাও আয়তন। আয়তন আমরা আগে ভৌত বিজ্ঞানে জানি, আয়তন কোনো বস্তু যে পরিমাণ স্থান অধিকার করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। এরপরে দেখে নাও ঘনবস্তু কাকে বলে। দেখো, ঘনবস্তু যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা, বেধ যাকে বলে তাকেই উচ্চতা বলে। যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা এই তিনটি মাত্রা আছে তাকে ঘনবস্তু বলে, যেমন চেয়ার, টেবিল, বল ইত্যাদি। এরপরে দেখো ঘনবস্তুর মাত্রা। মাত্রা বলতে কি? মাত্রা হচ্ছে ঘনবস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই স্থান পরিমাপ করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার প্রয়োজন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে ঘনবস্তুর মাত্রা বলে। যে বস্তুর তিনটি মাত্রা থাকে তাকে ত্রিমাত্রিক বলে, আর যে সকল বস্তুর দুটি মাত্রা থাকে তাকে দ্বিমাত্রিক বলে, আর যার মাত্রা থাকে না তাকে মাত্রাহীন বলে। দেখো, ঘনবস্তুর মাত্রা হয়ে গেল। এরপরে দেখে নাও ঘনবস্তুর প্রকারভেদ, মানে ঘনবস্তু কত রকমের। দেখে নাও, 1 নম্বর হচ্ছে ঘনবস্তু সুষম ঘনবস্তু, 2 হচ্ছে অসম ঘনবস্তু। তার মানে ঘনবস্তু দু রকমের। তাহলে এবারে দেখে নাও সুষম ঘনবস্তু কাকে বলবো। আমরা সুষম ঘনবস্তু যে সমস্ত বস্তুর আকারের মধ্যে এক প্রকারের সামঞ্জস্য আছে, কীরকম তাদের সুষম ঘনবস্তু বলবে। যেমন সুষম ঘনবস্তুর যে কোনো একটি দিকের আকারে অনুরূপ আর একটি দিক পাওয়া যাবে। যেমন দেখো ইট, তাহলে এই যে একটা দিক, এর এই দিকটাতে সমতল, মানে সরল রেখার মতো, ইটের অপোজিটটা ওই রকম, তাহলে একটা সামঞ্জস্য থাকবে, একে বলা হবে সুষম ঘনবস্তু। আর অসম ঘনবস্তু দেখে নাও, একে দেখিয়ে দিয়েছি। দেখে নাও অসম ঘনবস্তু যে সমস্ত ঘনবস্তুর আকার সামঞ্জস্যবিহীন তাদের অসম ঘনবস্তু বলে। যেমন দেখে নাও, এই একটা আমি এঁকেছি, ভাঙা পাথরের টুকরো। তাহলে দেখো কোনো ধারের সঙ্গে কোনো ধারের কোনো সামঞ্জস্য নেই, কিন্তু ইটটার এই ধারের সঙ্গে এই ধারের সামঞ্জস্য রয়েছে, এই ধারের সঙ্গে এই ধারের সামঞ্জস্য রয়েছে। এই জন্য ইটটা হচ্ছে সুষম ঘনবস্তু, আর ভাঙা পাথরের টুকরো হচ্ছে অসম ঘনবস্তু। এরপরে চলো আমরা তল নিয়ে আলোচনা করছি। তল কাকে বলবো? ঘনবস্তুর পৃষ্ঠ বা উপরিভাগকে তল বলা হয়। তল দ্বিমাত্রিক, কারণ তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, এই জন্য দ্বিমাত্রিক। আমি আগে বলেছিলাম মাত্রাহীন, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এই তিনটে হয়, তিনমাত্রিকের বেশি হয় না। তিনমাত্রিক মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ, আর যখন দ্বিমাত্রিক হবে দৈর্ঘ্য, প্রস্থ হবে, আর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, মাত্রাহীন দেখাবো। এরপরে দেখে নাও তলের প্রকারভেদ, মানে তল কয় রকমের। 1 হচ্ছে সমতল, 2 হচ্ছে অসমতল, 3 হচ্ছে বক্রতল। মানে তল হচ্ছে 3 প্রকারের। সমতল কাকে বলবো? যে তলের উপরিভাগ সর্বত্র সমান ও মসৃণ, অর্থাৎ কোথাও উঁচু বা নিচু নয় বা নেই, তাকে সমতল বলে। যেমন দেখো টেবিলের উপরিতল, এই যে টেবিলের উপরিতল, তাহলে সেটা কি হচ্ছে? সমতল, এই জন্য এটা সমতলের উদাহরণ। এরপরে দেখে নাও অসমতল, যে তলের উপরিভাগ অসমান ও অমসৃণ, অর্থাৎ কোথাও উঁচু নিচু, তাকে অসমতল বলে। যেমন ভাঙা পাথরের টুকরো বা ভাঙা পাথর। এরপরে দেখো 3 নম্বর হচ্ছে বক্রতল। বক্রতল কি না? যে তলটি উঁচু নিচু নয় কিন্তু কেবলই বেঁকে বেঁকে যাচ্ছে বা যায়, তাকে বক্রতল বলে। যেমন ফুটবলের উপরিভাগ, আমরা যদি হাত বোলাই দেখতে পাবো যে কেবলই বেঁকে বেঁকে যাচ্ছে, ফুটবলের উপরিতল।
বা দুধের কৌটোর সাইডটা ধার, উপর নিচে নয় ধার, সেটা কেবলমাত্র বেঁকে বেঁকে যাচ্ছে। এরপরে দেখো সুষম ঘনবস্তু চিত্রসহ সংজ্ঞা। চিত্রসহ সংজ্ঞা কি? সুষম ঘনবস্তু আমি বলেছিলাম একটা তলের সঙ্গে আর একটা তলের যে সম্পর্ক, দেখে নাও সুষম ঘনবস্তুর সংজ্ঞা দেখো 1 নম্বর দিয়েছে আয়ত ঘন বা সমকোণী চৌপল। যাকেই সমকোণী চৌপল বলা হয় তাকে আয়ত ঘন বলা হয়। আয়ত ঘন বা সমকোণী চৌপল কাকে বলে দেখে নাও, যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ মাপা যায় তাকে আয়ত ঘন বা সমকোণী চৌপল বলে, বা এটাকে অন্যভাবেও বলা যায়। দেখে নাও অথবা দিয়েছি যে সকল ঘনবস্তু 6টি তল, এই দেখো এঁকেছি আমি, যে ঘনবস্তু 6টি তল যার দুটি তল সমতল ও সমান্তরাল এবং প্রত্যেক তলের দুটি সন্নিহিত ধার পরস্পরের উপর খাড়াভাবে অবস্থিত তাকে আয়তঘন বলে। দেখে নাও এই দেখো এইরকমভাবে খাড়াভাবে অবস্থান করছে, এইভাবে খাড়াভাবে অবস্থান করছে, এবং যার দুটি তল সমতল, এইটার সঙ্গে বিপরীত ধার এই ধারের সঙ্গে এই ধারে, এটাকে বলা হয় সমতল সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এই জন্য একে বলা হয় আয়তঘন বা সমকোণী চৌপল। এটা একটা বাক্স এঁকেছি, তাহলে সমকোণী চৌপল বা আয়তঘন কাকে, উদাহরণ কি, যেমন ইট, বই, বাক্স। এরপরে দেখো এই সমকোণী চৌপলের কিছু কিছু বর্ণনা দিয়েছি যেগুলো তোমরা পরিমিতি করার সময় তোমাদের অবশ্যই লাগবে। সমকোণী চৌপলের মাত্রা ত্রিমাত্রিক, আমি বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এটাকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে এর প্রস্থ রয়েছে এইটা এবং একটা উচ্চতাও রয়েছে, এইটা উচ্চতা, এইটা উচ্চতা, এইটা প্রস্থ, আর এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই জন্য এটা ত্রিমাত্রিক। তল কটি? 6টি আয়তকার তল, 6টি এইরকমভাবে 6টি তল রয়েছে, 6টি বাক্সে 6টি তল রয়েছে। আর প্রান্তরেখা কয়টি? 12টি, এইরকম ধার এইরকম, এইগুলোকে প্রান্তরেখা বলছে, এইরকম 12টি রয়েছে। কৌণিক বিন্দু কটি? 8টি, যেমন একটি সরলরেখা গিয়ে আর একটি সরলরেখা যে বিন্দুতেই হচ্ছে কৌণিক বিন্দু বলা হয়, 8টি রয়েছে সমকোণী চৌপলে। কর্ণ কটি? 4টি, আমরা একটা থেকে আর এক ধার কোণ পর্যন্ত যদি টেনে দিই তাকে কর্ণ বলবো। আর বিপরীত তলগুলি পরস্পর সমান্তরাল হবে, বিপরীত তল মানে এই তলটা হলে তার বিপরীত দিকের তলটা সমান্তরাল হবে, এই হচ্ছে সমকোণী চৌপল বা আয়ত ঘন। এরপরে 2 নম্বর দেখে নাও ঘনক বা কিউব। ঘনক কাকে বলবো? একটা ছবি এঁকেছি দেখাচ্ছি, যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা বেদ সমান তাদের ঘনক বলে। মানে দৈর্ঘ্য যতটা হবে, প্রস্থ ততটা হবে, উচ্চতা ততটা হবে, সবগুলোই দৈর্ঘ্য সমান হবে। এটা যদি 5 হয় এটাও 5 হবে এবং এই উচ্চতাটাও 5 হবে, তখন হবে তাকে ঘনক বলবো। ঘনকের উদাহরণ কি? লুডুর ছক্কা। দেখো আমি একটা লুডুর ছক্কা এঁকেছি, এইটা আমরা লুডু যারা খেলবে তাদের এরকম ছক্কা, তাদের সব তলগুলি সমান, এই জন্য লুডুর ছক্কা। এর ব্যাপারে জানতে গেলে কি জানবো? মাত্রা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই কিন্তু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তল কটি? 6টি। বর্গাকার তল, বর্গাকার তল কাকে বলবে? যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকবে, বর্গাকার মানে 4টা বাহু, এই যে বর্গাকার যদি ধরে নিই, এ বাহুটা এ বাহুটা এই বাহুটা এই বাহুটা সব বাহুগুলোই সমান হবে। তাহলে তল কটি হবে? 6টি বর্গাকার। প্রান্তরেখা কটি হবে? 12টি প্রান্তরেখা হবে। কৌণিক বিন্দু কটি হবে? 8টি। কর্ণ কটি হবে? 4টি। আর বিপরীত তলগুলি পরস্পর সমান্তরাল হবে। এইটা হচ্ছে ঘনক। এরপরে চলো চোঙ বা বেলুন। আমরা চোঙ বা বেলুন ইংরেজিতে বলে সিলিন্ডার, আমরা এগুলো জানবো, এগুলো প্রচুর কাজে লাগবে। না যদি জানি আমরা অধরা থেকে যাই, আমরা যখন অঙ্ক করাতে যাই কেবলমাত্র সেইটুকু বলে দিয়ে চলে যাই, পরে আমরা ছেলেরা মনে রাখতে পারে না। এগুলো তোমরা খাতায় লিখে একটু ভালো করে দেখে নেবে, অবশ্যই খুবই কাজে লাগবে যখন করানো হবে অঙ্ক। দেখো 3, চোঙ বা বেলুন সিলিন্ডার, যে সমস্ত ঘনবস্তু 2 প্রান্ত রেখা গোলাকার। দেখে নাও এই একটা ছবি এঁকেছি আমি, এই ছবিটা দেখো 2 প্রান্ত রেখা, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, দেখো এইটা গোলাকার আর এটাও গোলাকার, ও কিছুটা লম্বাকৃতি, তাহলে এটা লম্বা, তাদের চোঙ বা বেলুন বলে। তাহলে বেলুন বা চোঙ। যেমন পাইপ কেটে দিলে কি হবে? দুদিকে এরকম গোল হয়ে থাকবে এবং এটা লম্বা হবে। ড্রাম, পেন্সিল, আমরা এই পেনটাকে যদি পেন্সিল ধরে নিই, এখান থেকে যদি এইটা আমরা কেটে দিই তাহলে কি হবে? এরকম লম্বা, এই ধারে একটা গোল হবে, এই ধারে গোল, একে চোঙ বা বেলুন বলবো, ইংরেজিতে বলবো সিলিন্ডার। তল কটি হবে? 3টি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এইটা দৈর্ঘ্য এইটা প্রস্থ, আবার একটা উচ্চতা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই থাকবে। তাহলে 3টি তল 3টি, 2টি বৃত্তাকার তল, এই 2টো বৃত্তাকার তল, আর হচ্ছে একটি বক্রতল, এই যে এইটা বক্রতল হবে। এরপরে দেখে নাও, এরপরে করেছি শঙ্কু বা কোণ। শঙ্কু বা কোণের ছবিও এঁকে দেখিয়েছি, দেখে নাও শঙ্কু বা কোণ। তাহলে শঙ্কু যে সমস্ত ঘনবস্তু তলদেশ গোলাকার, দেখো এই তলদেশটা হচ্ছে গোলাকার, তাহলে তলদেশ গোলাকার। এরপরে কি বলেছে? সমতল
গোলাকার ও সমতল, এইটা গোলাকার হবে সমতল হবে, আর চারপাশে রয়েছে একটি বক্রতল, এইগুলো হবে বক্রতল, যেটি তলদেশ থেকে উপরের দিকে ক্রমশ পরিধি কমতে কমতে এইরকম দেখো কমতে কমতে একটা বিন্দুতে গিয়ে এক শীর্ষবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, তাদের শঙ্কু বলে। যেমন মোচার অগ্রভাগ, কাটা পেন্সিলের অগ্রভাগ। এর ব্যাপারে কি রয়েছে, তল কটি, দুটি তল, বৃত্তাকার একটি, এটা হচ্ছে বৃত্তাকার তল, একটা হচ্ছে বক্রতল, এইটা হচ্ছে বক্রতল, এইটা যদি ঘোরানো হয় বক্রতল। শীর্ষবিন্দু কটা, একটি, এইখানে গিয়ে মিলিত হয়ে গেছে। এরপরে দেখে নাও, এরপরে বলেছি গোলক, গোলকের একটা ছবি এঁকেছি, দেখে নাও গোলক বা স্পেয়ার, যে সকল ঘনবস্তু একটি মাত্র গোলাকার তল, একটাই গোলাকার তল দ্বারা গঠিত তাদেরকে গোলক বলে। যেমন বল, গ্লোব, গ্লোব বা পৃথিবীর যে আমরা গ্লোব আমরা স্কুলে দেখতে পাই সেই গ্লোব, আর মার্বেল যে গুটি, অনেকে গুটি খেলে মার্বেল ইত্যাদি, তল কটি, একটি, সেই তলটা কি, বক্রতল। এরপরে দেখে নাও ছয়ে বলেছি অর্ধগোলক বা সেমিস্ফিয়ার কাকে বলে। কেন্দ্রগামী সমতল দ্বারা কোনো কোনো গোলককে দুটি অংশে বিভক্ত করলে যে অংশ দুটি পাওয়া যায় তাদের প্রত্যেককে অর্ধগোলক বলে। দেখো এইটাকে যদি আমি এইরকম করে টেনে দিতাম, এটা একটা গোলক হতো, তার মাঝামাঝি কেটে দিলে এইটাকে বলবে অর্ধগোলক, এধারেরটা হচ্ছে অর্ধগোলক, এটাই বলতে চেয়েছে। এরপর দেখো এর কি, দুটো তল, তল দুটি, একটি বৃত্তাকার তল, একটি বক্রতল, একটি বৃত্তাকার তল হবে আর একটি বক্রতল হবে। এরপরে চলো চতুস্তলক, দেখো চতুস্তলক লিখেছি, চতুস্তলক যে ঘনবস্তু চারটি তল ত্রিভুজাকৃতি, মানে এই একটা যদি তল হয় এটাও হবে ত্রিভুজাকৃতি, এই একটা তল এটাও ত্রিভুজাকৃতি, এই একটা তল এটাও ত্রিভুজাকৃতি, এটা কিন্তু চারটা তল থাকবে, কিন্তু চারটা তলই হচ্ছে ত্রিভুজাকৃতি হবে, তাকে বলবো চতুস্তলক। তাহলে এর তল কটা হবে, চারটি, সবগুলো হবে ত্রিভুজাকৃতি। শীর্ষবিন্দু কটা হবে, চারটি হবে। এরপরে দেখে নাও প্রিজম, প্রিজম এঁকেছি, এগুলো অবশ্যই তোমরা করে রাখবে, নাহলে অঙ্ক করার সময় প্রচণ্ড সমস্যায় পড়বে। প্রিজম যে সমস্ত ঘনবস্তু দুইটি সমান্তরাল তল, বহুভুজাকার এবং অন্যান্য তলগুলি আয়তকার, সেই সকল ঘনবস্তুকে প্রিজম বলে। যেমন ঝাড় লণ্ঠনের গ্লাস, কি বলেছে দেখো, যে সমস্ত ঘনবস্তু দুইটি তল সমান্তরাল, এই একটা এই একটা, এটা সমান্তরাল তল হবে। তল বহুভুজাকার, এগুলো বহুভুজা, দেখো এই একটা ভুজ, ভুজ মানে বাহু, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, আর এই ওই রকম করে অনেকগুলো বাহু। আর অন্যান্য তলগুলি আয়তকার, যেমন এই তলটা দেখে নাও, এই তলটা হচ্ছে আয়তকার, দেখো এটা দৈর্ঘ্য, এটা এটা প্রস্থ, আয়তকার, সেই সকল ঘনবস্তুকে প্রিজম বলে। এটা ঝাড় লণ্ঠন, আমরা কোনো অনুষ্ঠানের উপরে যে ঝাড় লণ্ঠন দেওয়া হয় সেই ঝাড় লণ্ঠনের উদাহরণ। এবার চলো আমরা আলোচনা করছি বিন্দু রেখা ও সাংকেতিক চিহ্ন। বিন্দু রেখা ও সাংকেতিক চিহ্ন, বিন্দু কাকে বলবো, দেখো এই একটা ফুটকি দিয়েছি, বিন্দু এ লিখেছি, এ উপরে লিখেছি, এ তীর চিহ্ন দিয়েছি, যার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ নেই, তাকে বিন্দু বলে। তাহলে আগে বলেছিলাম বিন্দুর কোনো মাত্রা নেই, আমি বলেছিলাম মাত্রাহীন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান আছে। তাহলে আমি বলেছিলাম মাত্রা তিন রকমের, একটা হচ্ছে মাত্রাহীন, একটা দ্বিমাত্রিক, একটা ত্রিমাত্রিক। তাহলে যার মাত্রা নেই সেটা কে, সে হচ্ছে বিন্দু। এরপর দেখে নাও সমরেখ বিন্দু কাকে বলবো, সমরেখ বিন্দু কাকে বলে। দেখে নাও একটি নির্দিষ্ট সরলরেখার উপরে একাধিক বিন্দু অবস্থিত হলে, দেখো একটা সরলরেখা এঁকেছি, বলছে একটি নির্দিষ্ট সরলরেখার উপরে একাধিক বিন্দু অবস্থিত হলে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। মানে এই একটা রেখা, তার মধ্যে দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে একটা সরলরেখার উপরে একাধিক বিন্দু অবস্থান করছে, একে বলা হবে সমরেখ বিন্দু, একটা রেখার মধ্যে রয়েছে। তাহলে চিত্রে দেখো এ বি, এ আর বি, এই সরলরেখার উপরে সি এক্স ওয়াই জেড বিন্দুগুলি সমরেখ বিন্দু। এরপরে দেখে নাও তিন নম্বরে কি বলেছে, তিন নম্বরে বলেছি সমবিন্দু সরলরেখা কাকে বলে, সমবিন্দু, আর ওটা হচ্ছে সমরেখ বিন্দু। দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও, সমরেখ বিন্দু কাকে বলে, সমবিন্দু সরলরেখা কাকে বলে। তাহলে সমবিন্দু সরলরেখা কাকে বলে, দুই বা তার বেশি সরলরেখা, দেখে নাও অনেকগুলো সরলরেখা টেনেছি এরকম করে, এইরকম করে একটা টেনেছি, এখান থেকে এটা একটা টেনেছি, এখান থেকে এটা একটা টেনেছি, এটা একটা টেনেছি, এটা এরকম করে অনেকগুলো সরলরেখা। দুই বা তার বেশি সরলরেখা যখন একটি বিন্দুতে মিলিত হয়, দেখো এই সরলরেখাগুলো এই বিন্দুতে, এটা ও বিন্দুতে মিলিত হয়েছে, তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। ওই বিন্দুগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয়। এর মধ্যে কি রয়েছে এই দেখো বিশ্লেষণ করে দিয়েছি, এ বি এ বি, সিডি সিডি, ইএফ জিএইচ, দেখো জিএইচ, আইজে, কে এল,
তাহলে এই 6টি সরলরেখা একই বিন্দু ওতে গিয়ে ওগামী ও দিয়ে গিয়েছে, তাই এই সরলরেখাগুলি পরস্পর সমবিন্দু সরলরেখা। এরপরে চলো দেখে নিচ্ছি রেখা কাকে বলে। দেখে নাও রেখা কাকে বলে, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। দেখো এইটা, এর দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই। এবি একটা দেখে লিখেছি চিত্রে, এবি একটি রেখা। রেখা দুই প্রকারের হয়। এবার রেখা দেখো, রেখা কত রকমের হয়। রেখা দুই প্রকারের হয়, এক হচ্ছে সরলরেখা, দুই হচ্ছে বক্ররেখা। সরলরেখা কাকে বলবো দেখে নাও, করে দিয়েছি। যে রেখাকে একদিকে বর্ধিত করলে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করে না সেই রেখাকে সরলরেখা বলবো। যদি আমরা এই দিক থেকে এই দিকে যাই, দেখো কন্টিনিউ চলে যাচ্ছে এই দিকে, এনের দিকে, এম থেকে, তাহলে কোনো দিক পরিবর্তন করছে না, একমুখীভাবে চলে যাচ্ছে, তাহলে এই রকম রেখাকে বলবো সরলরেখা। তাহলে চিত্রে এম এন, দেখো এম এন দুদিকে তীর চিহ্ন দিয়েছি, এম এন একটি সরলরেখা। এরপরে দেখে নাও বক্ররেখা কাকে বলে। বক্ররেখা কাকে বলে, যে রেখা একই দিকে বর্ধিত করলে অথবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সর্বদাই দিক পরিবর্তন করে সেই রেখাকে বক্ররেখা বলে। যেমন আমরা এক্স আর ওয়াই একটি বক্ররেখা। দেখো আমরা যদি এক্স এই দিক থেকে ওয়াইয়ের দিকে যাই, এক্সের দিকে যাচ্ছিলাম, এই দেখো বেঁকে চলে এসছে। এইটা উপরের দিকটাকে যদি আমরা উত্তর দিক ধরি, নিচেরটাকে দক্ষিণ দিক, আর এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। দেখো যেতে এরকম বেঁকেছে, এরকম দিক পরিবর্তন করছে। এই জন্য যে রেখা দিক পরিবর্তন করবে তাকে বলবো বক্ররেখা। এরপরে দেখো রেখাংশ কাকে বলে। রেখাংশ কোনো সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু হতে ওই সরলরেখার উপরে অবস্থিত অন্য একটি বিন্দু পর্যন্ত অংশকে ওই সরলরেখার রেখাংশ বলে। যেমন দেখে নাও সরলরেখার উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু রেখাংশ দৈর্ঘ্য সসীম নির্দিষ্ট। দেখে নাও এ আর বি একটি সরলরেখা, এর মধ্যে ওই সরলরেখার অবস্থিত অন্য একটি বিন্দু পর্যন্ত অংশকে, তাহলে এইখান থেকে এইটুকু অংশ, তাহলে আমরা বা এইখান থেকে এইটুকু যদি ধরি, চিত্রে এক্স ওয়াই রেখাংশ, এক্স থেকে এইটুকু হচ্ছে একটা রেখাংশ, তাকে একে রেখাংশ বলবো। এরপরে দেখে নাও 6 নম্বরে কি বলেছে, সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা আমি একেও দেখিয়েছি, এটা আমরা যখন উপপাদ্য করতে যাব তখন কিন্তু আমাদের সমান্তরাল সরলরেখা বলা হবে। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। সরলরেখার ডেফিনেশন আগে বলেছি, যে রেখার কোনো দিক পরিবর্তন হয় না, একদিক থেকে অন্য দিকে যেতে তাকে সরলরেখা বলছে। তাহলে দেখো সোজা, তাহলে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে ইচ্ছামতো উভয় দিকে বর্ধিত করলে যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা একই থাকে, তবে তাদের পরস্পরের সমান্তরাল সরলরেখা বলবো। দেখে নাও এই একটা সরলরেখা এবি, আর সিডি একটা সরলরেখা, এক্স ওয়াই একটা সরলরেখা। দুই দিকে বর্ধিত করবো, এর দিকে বর্ধিত করবো, বির দিকে বর্ধিত করবো, সিড দিকে বর্ধিত করবো, এটা এদিকে বর্ধিত করবো। তাহলে এই থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব বলা হয়। এইরকম যদি করি এটা লম্ব দূরত্ব, আর এটা লম্ব, এই দূরত্বটা সবসময় একই থাকবে, আর এরা কখনো নিজেদেরকে ছেদ করবে না। এই রকম রেখাকে বলবো সরলরেখা। তাহলে পরস্পর সমান্তরাল সরলরেখাকে এইরকম চিহ্ন, এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখে নাও এখানে কি বলেছে, এ আর বি সমান্তরাল কি সিডি, তাহলে এ বি এইরকম সমান্তরাল সিডি। আবার সিডির সঙ্গে এক্স ওয়াই সমান্তরাল, তাহলে সিডি সমান্তরাল এক্স ওয়াই, এই লিখেছি। এরপরে দেখো বহুতলের ক্ষেত্রে অয়লারের সূত্র রয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। বহুতলের ক্ষেত্রে অয়লারের সূত্র রয়েছে। আমরা ওই অয়লারের সূত্র থেকে কিভাবে আমরা প্রান্তরেখা পাবো, এই জিনিসটা অঙ্কটা আগে জেনে রাখো, এটা মনে রাখতে হবে কিন্তু। প্রান্তরেখা শর্ট কোশ্চেনের জন্য থাকে। দেখো আমরা পড়ালাম আগে ঘনবস্তু, আয়তঘন বা সমকোণী চৌপল, চতুস্তলক আর প্রিজম, এগুলো বলেছি। দেখো ঘনকের তল, ঘনবস্তুর নাম দিয়েছি, তল সংখ্যা এম দ্বারা প্রকাশ করেছি তল, কৌণিক বিন্দুর সংখ্যা পি। এই তাহলে আমরা প্রান্তরেখার সংখ্যা এন পাবো কি করে। প্রান্তরেখা এন সমান এম তল সংখ্যা যুক্ত কৌণিক বিন্দুর সংখ্যা বিয়োগ 2 -2, তাহলে এন ইকুয়াল টু এম প্লাস পি -2। তাহলে বুঝে নাও আবার ভালো করে, তল সংখ্যা এম দিয়েছি, কৌণিক বিন্দুর সংখ্যা পি প্লাস পি -2, তাহলে কি পাবো, প্রান্তরেখার সংখ্যা এন। তাহলে এন ইকুয়াল টু এম প্লাস পি ইকুয়াল টু 2, এইটা মনে করে রাখতে হবে। এরপরে দেখে নাও ঘনবস্তুর তল সংখ্যা কত, 6টি, কৌণিক বিন্দুর সংখ্যা 8টি, আগেই বলে গিয়েছি। তাহলে এন ইকুয়াল টু কি 6 + 8, 6 + 8 -2, তাহলে 8 × 14 -2 মানে 12টি, তাহলে কি হলো 12টি। এরপর দেখো আয়তঘন বা সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি, কৌণিক বিন্দুর সংখ্যা 8টি,
তাহলে এর প্রান্তরেখার সংখ্যা কটি পাবো দেখে নাও। n ইকুয়াল টু 6+8, 6+8 -2, তাহলে 814 -2 ইকুয়াল টু 12, 12টি। এরপরে দেখে নাও চতুস্তলক, চতুস্তলকের তল সংখ্যা কটি? 4টি। কৌণিক বিন্দুর সংখ্যা 4টি। তাহলে আমরা n প্রান্তরেখা কটি পাবো? n ইকুয়াল টু 4+4 -2 ইকুয়াল টু 6, 4 4 8 -2 6, তাহলে 6টি। প্রিজমের তল সংখ্যা কটি? 5টি। কৌণিক বিন্দুর সংখ্যা কটি? 6টি। তাহলে আমরা প্রান্তরেখার সংখ্যা কি করে পাবো? তাহলে n ইকুয়াল টু 5+6, 5+6 -2, তাহলে 6 5 11 থেকে 2 9, 9টি পেয়ে গেলাম। এরপরে দেখো সাংকেতিক চিহ্ন। যারা নিচের দিকের ক্লাসে পড়ছো তাদেরকে কিন্তু কিছু সাংকেতিক চিহ্ন অবশ্যই মুখস্থ করে মানে মনে রাখতে হবে। এগুলো 5 থেকেই লাগে, 5 থেকে উপর পর্যন্ত। আমরা কিন্তু পড়াশোনা করি, অঙ্ক করার সময় 10-এর ছেলে মেয়েদের সাংকেতিক চিহ্ন জানে না, কিন্তু তাদের না জানার কতগুলো কারণ রয়েছে, তারা এইগুলোর সঙ্গে অভ্যস্ত নয়। এই জন্য আমি এই ব্যাপারগুলোকে উপলব্ধি করেই তো কেবলমাত্র তোমাদের দিয়েছি। তোমরা করে রাখবে, খুবই কাজে লাগবে। সাংকেতিক চিহ্ন, সিম্বলিক সাইন। দেখো চিহ্ন অর্থ, চিহ্ন অর্থ এই দিকেরটা দেখে নাও। এই দিকেটা কি বলছে? এইটা এইরকম, উপরে একটা বিন্দু, নিচে দুটো বিন্দু, অতএব বা সুতরাং চিহ্ন। এটা হচ্ছে সুতরাং চিহ্ন। আর উপরে দুটো বিন্দু, নিচে একটা বিন্দু দিলে কি হয়ে যাবে? যেহেতু চিহ্ন। তারপর দেখো এটা হচ্ছে ইকুয়াল টু চিহ্ন বা সমান চিহ্ন। এরপর দেখো না, এটা সমান নয়, অসমান চিহ্ন, মানে সমান করে কেটে দিয়েছি, অসমান চিহ্ন। আর এটা হচ্ছে বৃহত্তর। বৃহত্তর লিখতে গেলে দেখো 5, এটাকে ইংরেজিতে বলা হয় গ্রেটার দেন। আর এটা হচ্ছে তাহলে 5 গ্রেটার দেন 3, মানে 3-এর থেকে 5 বড়, মানে হ্যাঁ এটা মুখটা বড়, আর এটা 3 অপেক্ষা 5 বৃহত্তর, মানে বড়। এরপরে দেখো এই ধারে করেছি চিহ্ন আর অর্থ। এটা গ্রেটার দেন ইকুয়াল টু বলা হয়, গ্রেটার দেন ইকুয়াল টু। আমরা ইকুয়াল টু কীরকম করি? এরকম দিই, কিন্তু গ্রেটার দেন বড়, এই গ্রেটার দেন ইকুয়াল টু বলবো, গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে বৃহত্তর ও অসমান, বৃহত্তর ও অসমান। যদি আমরা এরকম লিখি 5 গ্রেটার দেন ইকুয়াল টু, বলছে সমান অথচ বড়, 5 5 3, এইরকম যদি লিখি, এরকম 5 3 তো আমরা জানি বড় ছোট, কিন্তু এক্স আর ওয়াই যদি লিখে দিই, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, মানে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড় বা বৃহত্তর, অথবা এক্সের সঙ্গে সমান, এইগুলোও হবে। এরপর দেখো লেস দেন চিহ্ন, এটা ক্ষুদ্রতর চিহ্ন। এটা হচ্ছে ক্ষুদ্রতর ও সমান। লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে কোণের চিহ্ন। এইরকম করে এটা কোণ। আমরা যখন বি কোণ, ধরো বি কোণ লিখবো, এরকম করে এই বি কোণ, এরকম আমরা লিখবো বি কোণ, কোণ চিহ্ন। এরপর সমতুল্য, 3খানা এরকম সমান চিহ্ন, 3টি এরকম রেখা টেনে দিয়েছি, একে সমতুল্য চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখে নাও কিছু কিছু আর চিহ্ন রয়েছে। চিহ্ন অর্থ দেখো এরকম, এটা হচ্ছে 4টা বাহু সমান, এটা বর্গক্ষেত্রের চিহ্ন। এটা দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, এটা আয়তক্ষেত্রের চিহ্ন। আর এইরকম চিহ্ন হচ্ছে সামান্তরিকের চিহ্ন, এইরকমের চিহ্ন হচ্ছে রম্বসের চিহ্ন, আর এই গোল হচ্ছে বৃত্তের চিহ্ন। এক্স দেখো মাথায় লিখেছি 0 ছোট করে, এই শূন্যটা হচ্ছে ডিগ্রির চিহ্ন। যেমন 5 ডিগ্রি, 5 লিখে এরকম মাথায় 0 দেবো, এই হচ্ছে 5 ডিগ্রি। এই দেখো 5, এটা চিহ্ন, এটা চিহ্ন, এটা অর্থ। দেখো 5 এর মাথায় দিয়েছে এটা এই ড্যাশটা মানে হচ্ছে মিনিট, এটা মিনিটের চিহ্ন। দুটো, একটা হলে মিনিটের চিহ্ন, দুটো হলে এরকম দেখো দুটো দিয়েছি, 5 মিনিট। যদি 10 মানে 7 মিনিট লিখি, 7 লিখে এরকম চিহ্ন দিয়ে দেবো। এবার 10, দুটো এরকম দাগ দেওয়া মানে সেকেন্ডের চিহ্ন, মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড। এরপর দেখো এরকম হচ্ছে ত্রিভুজের চিহ্ন। আর আগেই বলেছিলাম এবি সমান্তরাল, সিডি সমান্তরাল চিহ্ন, এই দুটো দাগ হচ্ছে সমান্তরাল। আর এইটা হচ্ছে লম্ব চিহ্ন, যেমন এবি লম্ব ডি, মানে কোনো একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এরকম যদি দণ্ডায়মান হয়, এই জায়গায় যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তাকে এরকম লম্ব বলবো। তাহলে এইরকম সরলরেখার উপরে মাঝে এরকম থাকলে লম্ব হবে। তাহলে এরকম লম্ব, এদিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এদিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা কি লিখবো? এবি লম্ব ডি, মানে এইরকম টেনে দিয়ে এইরকম যদি করি, এটা হচ্ছে এ বি, আর এখানে হবে ডি আর ই, তখন এ বি লম্ব ডি করেছি। এরপর দেখো এরকম সমান চিহ্ন দিয়ে এরকম ঢেউ খেলিয়ে দিয়েছি, এটা সর্বসম চিহ্ন। যেমন এ বি সর্বসম সিডি, মানে এ বির সঙ্গে সিডি সবসময় সমান হবে। এই ছিল তোমাদের সাংকেতিক চিহ্ন। এরপরে আর একটা জ্যামিতি দিলে তোমরা একবারে পুরো জেনে যাবে। এরপরে আমি দেবো ত্রিভুজ, ত্রিভুজের বিভিন্ন রকম ভাগ, কোণ, লম্ব, অতিভুজ, এইগুলো দেবো। দিলেই তোমাদের এই ভিডিওগুলো শেষ হয়ে যাবে। আর বলি, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও। তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে সমস্ত কিছু গণিতের ইন ডিটেলসে পেয়ে যাবে এবং তোমরা খুবই উপকৃত হবে। এবং অনেক ছেলেমেয়েরা যারা
পারে না অঙ্ক করতে, তারা অবশ্যই দেখবে পেরে যাবে। শুধু খাতা কলম নিয়ে বসে একটু প্র্যাকটিস করে নেবে, আর যেখানে যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি আবার ঘুরিয়ে দেবো। এই চ্যানেলে এই টিউটোরিয়ালে যারা পড়ে তারা 100-র মধ্যে 100 করে পায়, বহু ছেলে মেয়ে আছে। আর কিছু বললাম না, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।